প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন রিপোর্টার্সে। আজকে আমরা কথা বলবো রিনিউয়েবল এনার্জি নিয়ে। বিশ্বজুড়ে আলোচনাটা হচ্ছে যে বিদ্যুৎ উৎপাদনের অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে একটা মাধ্যম হলো সোলার। সোলার মানে হল যে এমনিতে বিদ্যুৎ উৎপাদন করতে আপনি যা দিয়ে করেন, কয়লা দিয়ে করেন, ডিজেল দিয়ে করেন, ফার্নেস অয়েল দিয়ে করেন, যাই করেন সেটাতে অনেক টাকা লাগে। কিন্তু সূর্য আমাদেরকে প্রতিদিন মানে অসীম মানে জ্বালানি দিচ্ছে, যেটা আমরা আসলে কোনো কাজে লাগাচ্ছি না। যদি আমরা সেইটার পুরোটা তো পারবো না, অনেকটাও যদি কাজে লাগাতে পারি, তাহলে এই বিদ্যুতের যে চাহিদা, এবং সেখানে এক্ষুনি হয়তো অনেক বড় কিছু হবে না, কিন্তু আস্তে আস্তে সেখানে একটা বড় ভূমিকা রাখার সুযোগ আছে। সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। বাংলাদেশে আপনারা যারা এই যে সোলারের কথা বললাম, অনেকেই হয়তো ঠিক ব্যবহারটা জানেন না, কিন্তু দেখেছেন নিশ্চয়ই এখন সরকারের কিছু বাধ্যবাধকতার কারণে অনেক বড় বড় বিল্ডিংয়ের ছাদে দেখবেন যে সোলারের প্ল্যান্ট বসানো আছে, কিন্তু সেটা কতটা কার্যকর সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমি জানি না বিশেষজ্ঞরা কী বলবেন। তবে বাংলাদেশে যারা এই সোলারে নিয়ে কাজ করেন, ইটকল কিন্তু এটা নিয়ে খুব সিরিয়াসলি, যেমন আমি যদি পরিসংখ্যানে বলি, তারা এরই মধ্যে 96 মেগাওয়াট ক্ষমতার 54টা রুফটপ সোলার প্রজেক্ট অনুমোদন করেছে, যার মধ্যে 31 মেগাওয়াট অলরেডি চালু আছে, এবং 2025 সালের মধ্যে 300 মেগাওয়াট রুফটপ সোলার ইনস্টলেশনের তাদের লক্ষ্যমাত্রা আছে। এবং এই যদি টার্গেট একটা একটা করে আগানো যায় তাহলে, এবং বিদ্যুতের চাহিদা প্রতিনিয়ত বাড়বে, এবং আমাদের যত অর্থনীতি অগ্রগতি হবে, চাহিদা বাড়বে, সেখানে এই সোলার, আমাদের রিনিউয়েবল এনার্জি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে তিনজন অতিথি আছেন ইটকলের রিনিউয়েবল এনার্জির প্রধান মোহাম্মদ এনামুল করিম পাভেল, আছেন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা দীপাল চন্দ্র বড়ুয়া, এবং এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা এম আমজাদ হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি জনাব এনামুল কবির পাভেল, আপনাকে দিয়েই শুরু করতে চাই। বাংলাদেশে এই এখনকার থেকে সর্বশেষ সোলারের অবস্থাটা যদি বলেন, মানে আমাদের চাহিদা ও দাম সব মিলিয়ে এখন বাংলাদেশের সোলারের অবস্থাটা একটু যদি ছোট্ট করে বলেন, তাহলে আমরা আলোচনাটা এগিয়ে নিতে পারবো। বাংলাদেশে এখন প্রায় 1000 মেগাওয়াটের উপরে সোলার থেকে ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে, যেটা টোটাল ক্যাপাসিটির প্রায় 3%। তো এবং বিভিন্ন এরিয়াতেই আসলে কাজ হচ্ছে। বেশ কিছু প্রজেক্ট, লার্জ গ্রাউন্ড মাউন্টেড সোলার প্রজেক্ট অলরেডি অপারেশনে এসছে, বেশ কিছু পাইপলাইনে আছে। রুফটপ সোলার একটা বড় এরিয়া, যেখানে আমাদের পটেনশিয়াল অনেক বেশি, সেখানে আমরা কাজ করছি। অনেকগুলো প্রজেক্ট অলরেডি ইমপ্লিমেন্টেড হয়ে গেছে, ইন ফিউচার আসছে। এর বাইরেও সোলার ইরিগেশন নিয়ে একটা কাজ করছি আমরা, ইটকল এবং গভর্নমেন্ট ইউটিলিটিস সোলার ইরিগেশন নিয়ে কাজ করছে। তো মোটামুটি একটা গ্রোথ আমরা আছে, বাট এটাকে আরও বেগবান করা দরকার, আরও স্কেল আপের জন্য আরও ইনিশিয়েটিভ নেওয়া দরকার। না, কিন্তু বাংলাদেশে আমাদের মানে সক্ষমতা কতটুকু, আমরা চাইলে কতটুকু যেতে পারবো? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রিসেন্টলি কপে ডিক্লেয়ার করেছিলেন যে আমরা 2041 সালের মধ্যে 40% অফ টোটাল জেনারেশন যেটা আমাদের ক্লিন এবং রিনিউয়েবল সোর্স থেকে সংস্থান করা। তো সেই রকম ক্যাপাসিটি কিন্তু আমাদের এখানে আছে, মানে আমাদের 41 সালের মধ্যে। এর বাইরে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান, সেখানে বলা হচ্ছে যে আমাদের বাই 2030 সালের মধ্যে 10% অফ জেনারেশন আমরা সোলার এবং অন্যান্য রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে আমরা সংস্থান করব। এটা আমাদের টার্গেট গভর্নমেন্টের, যেটাতে আপনার সোলার একটা বড় ভূমিকা রাখবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব দীপাল চন্দ্র বড়ুয়া, একটু আপনার কাছ থেকে শুনি যে বাংলাদেশে এই মুহূর্তে এই সোলারের নিয়ে যদি আমরা কাজ করতে যাই, বা রুফটপ যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, সেটার মানে সম্ভাবনা কতটুকু এবং চ্যালেঞ্জগুলো কী কী? এটা একটা বড় সাবজেক্ট, রুফটপ সোলার। আমরা বাংলাদেশে সোলার হোম সিস্টেম করে, ওটা একটা রুফটপ। গ্রামে গ্রামে আমরা 6.5 মিলিয়ন সোলার হোম সিস্টেম ইটকলের সহায়তায় এটা বড় হয়েছে। এটা প্রায় বাংলাদেশের 15% মানুষ এই সোলার এনার্জি ব্যবহার করে। বাংলাদেশে একটা তথ্য বলি, যেখানে 100% বিদ্যুৎ হয়েছে, তার মধ্যে সোলার একটা অংশ। সরকারের মতে 12% বিদ্যুৎ সোলার থেকে আসে, 88% এটা। যেটা উনি বলছেন যে 2041-এ আমরা 40%, যদি 40%-এ যায়, তখন যদি আমাদের টোটাল এখন হলো 26,000 মেগাওয়াট, সেখানে প্রায় 2,600 মেগাওয়াট উচিত, 1,000 মেগাওয়াট আছে, সেটা আমরা পিছিয়ে আছি। যদি আমরা তখন 60,000 মেগাওয়াট হয়, তার 40% হবে সোলার এনার্জি থেকে। তো এটা আমার মনে হয় সম্ভব। এই সেন্সে মানে প্রাইম মিনিস্টার ঠিকই বলেছেন, ওনার অনেক দূরদর্শিতা আছে। যেটা আমরা করতে পারি, আমাদের যে ক্যালকুলেশন আছে, আমরা অনেক দিন ধরে অ্যাসোসিয়েশন করি, বিভিন্ন গবেষণা করি, এটা দেখি আমাদের এখানে রুফটপ একটা গ্রো করবে। কারণ বাংলাদেশে যে যত ইন্ডাস্ট্রি আছে, এবং প্রায়
4600 গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে, ফার্মাসিটি আছে, অন্যান্য আছে, এগুলোতে একটা ইন্টারেস্টেড ডিমান্ডও আসছে, ক্লিন এনার্জি লাগবে, এখন এটা গ্রো করতেছে। সে যা ইটকল যে 300 মেগাওয়াট করে, আরও অন্যরাও যদি এটা করে, আমরা হিসাব করে দেখছি গার্মেন্টসে একাই প্রায় 10,000 মেগাওয়াট করতে পারবে ইন দ্য লং রান। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল ছাদ আছে, সরকারি বিল্ডিং আছে, এখানে আরও অনেক হবে। তো সেটাকে যদি ধরে আমরা 2040-র মধ্যে যেই টার্গেট বাংলাদেশ সরকার করবে তার 40% করা সম্ভব। তবে এখন আমাদের একটু পিছিয়ে আছি। আমরা এই কাজ করার জন্য একটা সমালোচনা আছে যে আমাদের জমির মূল্য বেশি এবং জমি কৃষি, আমাদের 170 মিলিয়ন পিপলকে এটা খাওয়া দিতে হবে, খাদ্য সংস্থান করতে হবে, সেই জন্য জমি যাতে ব্যবহার না হয়। তবে আমরা রুফটপটা আমরা কাজে লাগাতে পারি, কারণ বিল্ডিং এখানে জমির ব্যবহার নাই। এবং এটা কস্ট ইফেক্টিভ। কীভাবে দিন দিন সোলার এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। আমরা যখন শুরু করি 1996-এ 12% ছিল এফিসিয়েন্সি, এখন এটা 22.6%, 5% হয়ে গেছে, এবং ল্যাবরেটরি লেভেলে প্রায় 30% কাছাকাছি হচ্ছে। সুতরাং এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে, দাম কমে যাচ্ছে। এবং এখন যদি আপনি ইলেকট্রিসিটির দাম, আপনি শুরুতে বলেছিলেন সুন্দর করে যে ইলেকট্রিসিটির দাম বেড়ে যাচ্ছে, আর ক্রমান্বয়ে বেড়ে যাবে। সুতরাং এখানে সোলারের দাম কিন্তু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তাহলে এটা আমাদের একটা পলিসি নেওয়ার দরকার, কীভাবে রুফটপ বাড়াইতে হবে। আমাদের যে চিন্তা চেতনা আছে, রুফটপ বাড়াইতে হলে কয়েকটা সরকার স্টেপ নিতে হবে। যেমন নেট মিটারিং পলিসিটা খুব ভালো, এইটাকে একটু রিভিজিট করতে হবে। ওখানে একটা 70% আমরা ব্যবহার করতে পারি, বাকি 30% নিজেদেরকে করতে হবে, অর্থাৎ গ্রিড লাইন থেকে নিতে হবে। সেটা যদি আমরা উঠিয়ে দিই, 90% করতে পারে বা ওপেন করে দিই, তাহলে কিন্তু অনেক সরকার বিদ্যুৎ পাবে। আর একটা হলো যে এটা অনুমোদন পদ্ধতির সময় লাগে, যেমন এই প্যানেলটা আনতে হলে বিএসটির অনুমোদন লাগে। এটাকে যদি আমরা একটু সহজ করতে পারি, স্রেডাকে যদি আমরা কার্যকর করি, আগামী 2 বছর আমরা স্রেডাকে ওয়ান স্টপ অনুমোদন যদি দিতে পারে, তাহলে সবচেয়ে ভালো হয়। আর এটা হলো আরেকটা হলো ফাইন্যান্সিং। এখন ইটকল ফাইন্যান্সিং করে যদি আরও সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে যদি কোনো ফান্ডিং থাকে, তাহলে এটা আরও গ্রো করতে পারবে। এটা ফান্ডিংয়ের একটা ব্যবস্থা করতে হবে, সুদের হার যাতে একটু কম হয়, আমরা এটা বলি। তাহলে এটাতে ক্যাপাসিটি বিল্ডিং হবে এবং রিনিউয়েবল এনার্জি গ্রো করবে, এবং দেশের বাইরে ইম্পোর্ট, যেটা আপনি বলছেন সমস্ত ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করতে হয়, সেটার ইম্পোর্ট অনেক কমে যাবে। সোলার এনার্জি একবার আনলে 25 থেকে 30 বছর এটা ওইটা দিয়ে চলে যাবে। জি, জনাব মোল্লা আমজাদ হোসেন, আপনাকে যেটা আমি শুরুতে বলছিলাম যে অনেক উঁচু ভবনে দেখা যায় যে ছাদে একটা সোলার প্যানেল লাগানো আছে, কিন্তু সেটা সত্যি সত্যি কাজ করে কিনা আমি শিওর না। সেটা একটু আপনি যেহেতু দীর্ঘদিন কাজ করেন, মিডিয়ারও তো একটা ভূমিকা আছে। যেমন সোলার সম্পর্কে মানে সাধারণ মানুষ মানে ভালো করে জানা এবং তারা আগ্রহী হওয়া, এবং এটার যে ধরেন অর্থায়নের সুযোগ আছে, দাম অনেক কম পড়ে, এইগুলোর ব্যাপারে তো মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনারা যারা বিশেষ করে জ্বালানি নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, সেখানে আপনারা কতটুকু করছেন বা কতটুকু করার সুযোগ আছে? ধন্যবাদ প্রভাস আপনাকে। বিশেষ করে এই আমি প্রথমে একটা কথা বলে নিই। আসলে আমি রিনিউয়েবল এনার্জিকে আসলে পার্সেন্টেজ দিয়ে ধরে রাখতে চাই না, কারণ আমরা সূর্যের তো কোনো পার্সেন্টেজ নেই। আমরা এর আগে বলেছিলাম যে আমরা একটা সময়ের মধ্যে 10% আসবো, সেটা পেরিয়ে গেছে। আবার ধরুন বাংলাদেশে আমরা কিন্তু সোলার রুফটপে ওয়ার্ল্ডে একটা রেকর্ড করেছি, সেটা হচ্ছে সোলার হোম সিস্টেমস। এটা প্রায় 6 মিলিয়ন আমরা করতে পেরেছিলাম, যদিও এর খুব স্বল্প সংখ্যক এখন ব্যবহার হচ্ছে। কিন্তু এটা কিন্তু বাংলাদেশের যে ট্রেন্ডটা, এটার কারণে ইটকল তার এই সাকসেসটা, বাংলাদেশের এই সাকসেসটা বিশ্বের অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রী ক্লিন এবং রিনিউয়েবল এনার্জি থেকে 40% ইলেকট্রিসিটি আনার কথা বলেছেন। তাহলে এটা কত হয়? 24,000 মেগাওয়াট। আমার কাছে যে সময় আছে, প্রতি বছর ধরেন আমি যদি 1,400 মেগাওয়াট বা এনার্জি অ্যাড করি মানে রিনিউয়েবল থেকে, বাংলাদেশে আসলে রিনিউয়েবলে এখনও উইন্ডের ক্ষেত্রে সাফল্য আসেনি। হয়তো এই বছরের শেষে যে আমরা বলতে পারবো যে এখান থেকে আমরা কী পাবো, কারণ একটা প্রকল্প হচ্ছে, কিন্তু সোলারের সাফল্যটা পরীক্ষিত। তো সোলার থেকে এই 1,400 মেগাওয়াটের মধ্যে যদি আমি সোলার থেকে প্রতি বছর 1,000 মেগাওয়াট আনতে পারি, এবং এটা কিন্তু খুব অর্জনযোগ্য টার্গেট, এবং 1,500ও করা যেতে পারে, এবং এর 50% কিন্তু রুফটপ থেকেই করা সম্ভব এক্ষুনি, মানে কোনো জমির উপর হাত না দিয়ে। তার কারণ যেটা ইতিমধ্যে আপনি শুরুতে যেটা বলেছিলেন যে প্রায় 100 মেগাওয়াটের ফাইন্যান্স অলরেডি ইটকল করেছে, বা অনেকে ওন ফাইন্যান্সে করছে, কিন্তু বিজনেস কমিউনিটির মধ্যে এটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে ধরুন এই যে রুফটপ সোলারের এখানে যে ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্টের পরিমাণটা করে যে তার কস্ট অফ ইলেকট্রিসিটি যেটা পড়ে, সেটা গ্রিড থেকে যে বিদ্যুৎ নেয় সে 9.5 টাকা, তার চেয়ে কিন্তু বেশ কম, মানে ধরেন প্রায় 30% কম। এবং নিজের ইনভেস্টমেন্টে করলে এই বিনিয়োগটা তার উঠে আসছে একজন শিল্প মালিকের ধরেন বিনিয়োগের সুযোগ তো আছেই 6 বছর। হ্যাঁ,
আবার যদি তৃতীয় পক্ষের কাছ থেকে নিয়ে বা ব্যাংক থেকে নিয়ে করে, এটা ম্যাক্সিমাম 7 বছর বা 8 বছর। তো এটা আমাদের একটা বড় স্কোপ। কিন্তু যেটা জনাব দীপাল বড়ুয়া বললেন, আমাদের নেট মিটারিং পলিসি যেটা আছে এখানে রিভিজিট করতে হবে। উনি একটা পয়েন্ট শুধু বলেছেন, সেটা হচ্ছে 70% যে একটা বার আছে, মানে উদ্যোক্তা যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে তার 70% পর্যন্ত সে করতে পারবে, এরকমই তো প্রোডাকশন করতে পারবে। কিন্তু তাকে আমরা এটা ওপেন করে দিই না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে তার মানে যদি ক্যাপেক্স না হয়, সরাসরি বিনিয়োগকারী যদি ইনভেস্টর না হয় বা লোন গ্রহীতা না হয়, তৃতীয় পক্ষ কেউ যদি ওই শিল্পের পক্ষে রুফটপে বিনিয়োগ করে, তার টাকা ফেরার যে গ্যারান্টিটা, এই গ্যারান্টির ব্যাপারটাতে এই পলিসিতে কিছুটা অস্পষ্টতা আছে, এটা স্পষ্টকরণ করতে হবে। সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে মেন্টাল ব্যারিয়ার। কারণ ইউটিলিটি যারা বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছে তাদের কিন্তু এই রুফটপ থেকে মানে 2 ওয়ে মিটার মানে নেট মিটারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ নেয়ার ব্যাপারে বা এই গ্যারান্টিগুলো দেওয়ার ব্যাপারে তাদের কিন্তু আন্তরিক হতে হবে। অনেক প্রতিষ্ঠানের ব্যক্তি পর্যায়ে তারা আন্তরিক, হয়তো প্রতিষ্ঠানের প্রধানও আন্তরিক, কিন্তু মাঠ পর্যায়ে যে যারা কাজ করেন তারা এত ঝামেলায় যেতে চান না। প্রো সোলার না, এই কথাটা আমি বলবো। দ্বিতীয়ত হচ্ছে ওই যে আপনি যেটা বলছেন যে মেন্টাল ব্যারিয়ার, মানে একটু যে ধরেন মানে সুইচ এদিক সেদিক করতে হবে, সেই জায়গাটা থেকে কোনো ঝামেলা যেতে, সেই জায়গাটা আমি আপনাকে শুধু স্মরণ করিয়ে দিই 2009 থেকে 2010 এই সময়কালে 11 যদি ধরেন, এই সময়কালে কিন্তু গভর্নমেন্ট 3000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি পূরণ করে ফেলেছিল ফসিল ফুয়েল দিয়ে। এবং গভর্নমেন্ট যদি এখন একটা ড্রাস্টিক্যাল প্রোগ্রাম নেয় রুফটপ এবং গ্রিড কানেক্টেড সোলার, তাহলে আমি বিশ্বাস করি মানে 25 সালের মধ্যে এই আমরা লিকুইড ফুয়েল যেটা ব্যবহার করতাম দিনের বেলা, আমি যদি ব্যাটারিতে নাও যাই, তাও এই পুরো লিকুইড ফুয়েলটাকে দিনের বেলা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার থেকে আমি পুরোটাই বেরিয়ে আসতে পারবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো। কথা বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয় রিনিউয়েবল এনার্জি নিয়ে। আমরা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে রুফটপ সোলার নিয়ে। কারণ বাংলাদেশের মানুষ বেশি, জমি কম, এবং আমরা যদি অনেক বেশি জমি, ধানি জমি যদি আমরা অন্য কাজে লাগিয়ে ফেলি, তাহলে একসময় আমাদের পেটে টান পড়বে, মানে খাবারের কমতি হয়ে যাবে। সেই কারণে আমরা যত বেশি জমি কম ব্যবহার করে যদি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারি, সেটা খুব ভালো। এবং তার জন্য রুফটপ সোলারের চেয়ে ভালো কোনো বিকল্প নেই। কারণ আপনি অলরেডি একটি ভবন বানিয়েছেন, সেটার ছাদ খালি পড়ে আছে, এবং পুরো ছাদও লাগবে না, ছাদের একটা অংশ ব্যবহার করে আপনি অনেক সহজে বিদ্যুৎ পেতে পারেন। জনাব এনামুল করিম পাভেল, যেটা আমি বুঝলাম আমার বাকি দুজনের কথায়, যে এটার দাম কম, সহজ, মানে এখন আমি যদি সাধারণ মানুষের কথা যদি বলি, হিসাবটা হলো যে যেটা দাম কম আমি তো সেটাই নিব, তাহলে তো মানে সোলার এনার্জির চাহিদা বা আপনাদের বিনিয়োগ আরও বেশি হওয়ার কথা। যেটা মোল্লা আমজাদ বলছিলেন খুবই গুরুত্বপূর্ণ কথা, একটা মেন্টাল ব্যারিয়ার। অনেকে মনে করে যে এটা আসলে কাজের না, খেলনার মতো বাসার ছাদে একটা বানায় রাখছে, কিন্তু আসলে খুব বেশি কাজ করে না। এফিসিয়েন্সি একটা খুব বড় ব্যাপার। দীপাল চন্দ্র বড়ুয়া যেটা বলছিলেন, মানে অনেকেই মনে করেন যে আসলে এই নর্মাল এই গ্রিড লাইনের বিদ্যুতে যেমন আলো পাওয়া যাবে, বিয়া পাওয়া যাবে, সেটা হয়তো সোলারে গিয়ে পাওয়া যাবে না। সেটা শিল্পর ক্ষেত্রে, বা উনি গার্মেন্টসের কথা বলছিলেন, এই জায়গাটাতে এফিসিয়েন্সি কতটা বেড়েছে? যদি আমরা প্রায় ইটকল 20 বছর ধরে আমরা সোলার নিয়ে কাজ করছি। যখন আমরা শুরু করেছিলাম তখন এফিসিয়েন্সি সোলার অনেক কম ছিল। এখন যেটা 22% বা 23% এফিসিয়েন্সি চলে আসছে সোলারের ক্ষেত্রে। তো তার ফলে দেখা যাচ্ছে যে আগে যে পরিমাণ জায়গা লাগতো তার চেয়ে জায়গাটার পরিমাণটা কমে আসছে। এবং আমাদের যে পটেনশিয়াল আছে গার্মেন্টস, টেক্সটাইল এবং আদার ইন্ডাস্ট্রিজে, সেখান থেকে অনেক মানে অপরচুনিটি আছে এখান থেকে রুফটপ সোলারগুলো ইনস্টল করার ব্যাপারে। এবং যেহেতু প্রাইস কম, সেক্ষেত্রে ডেফিনেটলি এটা একটা ভালো একটা বিনিয়োগ হতে পারে। তো এইটার ব্যাপারে আসলে যে চ্যালেঞ্জটা যেটা আপনি বললেন, কেন বেশি হচ্ছে না, গত 2 বছরের আগের কথা যদি বলি, তার থেকে কিন্তু মানে সাধারণ জনগণের মধ্যে এটার ব্যাপারে ইন্ডাস্ট্রি সচেতনতা অনেক বেড়েছে। বাট এটা আরও বাড়ানো দরকার। অলরেডি আমরা অনেকগুলো প্রজেক্ট ইটকলের অর্থায়ন আমরা ফাইন্যান্স করেছি, এবং সেগুলো আমরা বিভিন্ন সময় আমরা মিডিয়াতে নিয়েও আসি যে এরকম এই ধরনের প্রজেক্ট করা যায়। এবং এখানে যে টেকনিক্যাল চ্যালেঞ্জ নিয়ে সবসময় একটা কোয়েশ্চেন থাকে, আমি যদি আমার সোলারটাকে আমার যে
লাইনের সাথে গ্রিড লাইন বা আমার ডিজেল লাইনের সাথে যদি অ্যাড করি তাহলে এখানে কি কোনো প্রবলেম হবে? আমার কি কোনো এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ। এইটা হলো মেন্টাল ব্যারিয়ার। জি, অনেকে জি, মনে করে যে ভাই আমি নরমাল কমফোর্ট জোনে আছি, বিদ্যুৎ পাচ্ছি, বাস আবার সোলার এনে সুইচ এই করে এই টেকনিক্যাল এই জায়গাটা জায়গায় ক্লিয়ার করে। যেমন আমরা আগে যেগুলো করেছি, যে হোম সিস্টেমের কথা দীপল দা বললেন, এগুলো আসলে দেখা যাচ্ছে যে লাইট ফ্যান এই পর্যন্ত আছে। ইন্ডাস্ট্রিয়াল লোডের ক্ষেত্রে এটা আমরা ইউজ হয় নাই, ফলে ওই লার্নিং সোলার ক্ষেত্রে হয়েছে, বাট ওই লার্নিংটা আছে যে এটা তো লাইট ফ্যান এগুলো চালানোর জন্যই ব্যবহার করা যায়, কিন্তু মানে বড় ইন্ডাস্ট্রিয়াল কোনো ইয়েতে চালানো যাবে কিনা সেটা। এইটাও করা যায় এবং হচ্ছে, গ্লোবালি হচ্ছে, বাংলাদেশেও। ইন্ডাস্ট্রিতে গেলে তো হেভি ইয়ে লাগবে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি বেসিক্যালি যেটা হয় যে আপনার রুফটপ সোলার থেকে যে ইলেকট্রিসিটি জেনারেশন আসছে, গ্রিড থেকে যেটা আসছে বা ডিজেল থেকে যেটা আসছে, সবগুলো আসলে একটা কমন প্ল্যাটফর্মে এক জায়গায় নিয়ে আসা হয়। তারপরে যেটা চাহিদা অনুযায়ী এখন তো অটো সুইচ হয়ে যাওয়া অটোমেটিক্যালি এটা কিন্তু কন্ট্রোল হয়। যে দেখা যাচ্ছে যে সোলারটা যেহেতু আমি পাচ্ছি এবং এটা ইউটিলাইজ করতে হবে, ওইটার প্রায়োরিটি একটু বেশি থাকে, ওইটা ইউজ করা যায়। যেটা আমরা লোডশেডিং এর সময় অটো চলে যাবে, অটোমেটিক্যালি আমরা এটা ইউজ করতে পারি। যেটুকু আমরা ইউজ করতে পারছি না, সেটা আবার ওই নেট মিটারিং যে গাইডলাইন গভর্নমেন্টের আছে তার মাধ্যমে আমি কিন্তু গ্রিডে দিয়ে দিচ্ছি নেট মিটার সেট করে। ফলে দেখা যাচ্ছে যে আমার ওয়েস্টেজটা একেবারেই কম হচ্ছে। প্যানেল যেটা পাচ্ছি, প্যানেল ম্যানুফ্যাকচারার 25 বছর ওয়ারেন্টি দিচ্ছে, ইনভার্টার 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছি। তো ফলে দেখা যাচ্ছে আমার নেক্সট 10 ইয়ার্স ইনস্টল করার পর আমার আসলে চিন্তা করতে হচ্ছে না যে এখানে আমি রিপ্লেসমেন্ট করবো বা কি। জনাব দীপল চন্দ্র বড়ুয়া, আরেকটা জিনিস, যে আমরা সোলার প্যানেল যেগুলো, সেগুলো বেশিরভাগই তো আমদানি করি আমরা। বাংলাদেশে আমরা তো অনেক কিছুই তৈরি করি এখন, বাংলাদেশে কি বানানোর সুবিধা নেই বা মানে আমাদের দক্ষতা নেই, বা কোথায় সমস্যা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তা আমার মনে হয় আমি কিন্তু না বুঝে করেছি, আমি জাস্ট ধারণা না বুঝে করলে আমরা অনেক দিন ধরে আসি। সেটা কিন্তু কয়েকটা নিজের দেশে করছেন, কিন্তু যে কোয়ালিটি করছেন, মানে টায়ার 1 বলে, টায়ার 2 যেগুলো রুফটপে ইরিগেশনে, এটা আমাদেরকে আমদানি করতে হচ্ছে এখনো, কিন্তু সেটা করা যায়। আমি যেটা মনে করি অনেক দিন ধরে, এই প্রায় 2 দশক 26 বছর জড়িত আছি, সেটা জয়েন্ট ভেঞ্চার করতে হবে একটা ভালো কোম্পানির সাথে। বাংলাদেশের কোম্পানি ইটকল ফাইন্যান্স করতে পারে, করলে জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারটা বাংলাদেশে হবে, কিন্তু এক্সপার্ট এসে বিদেশ থেকে তো ডাম্পিং এক দিচ্ছে, কিন্তু বাংলাদেশে এখানে ফ্রি আছে, সেটা আমরা এক্সপোর্টও করব, নিজের দেশও কাজে লাগবে। এই জন্য আমার মনে হয় ভালো কোম্পানির সাথে, কারণ এটা একটু খুব রিসার্চ চলতেছে এই সোলার। আজকে যেটা বেশি এফিশিয়েন্সি বাড়ানো যায়, এই জন্য বড় কোম্পানি তাদের এই কন্টিনিউয়াস যে ডেভেলপমেন্ট হচ্ছে ওয়ার্ল্ডে, এখন এন টাইপ পি টাইপ হচ্ছে, তারপর আরও উন্নত মানের এবং ল্যাবরেটরিতে 30-40 পর্যন্ত এফিশিয়েন্সি চলে গেছে। তো এই জন্য আমার মনে হয় জয়েন্ট ভেঞ্চার যদি করে প্রথম দিয়ে করা যায়, তার আস্তে আস্তে এটা প্রোডাকশন ক্যাপাসিটি বাড়বে, আমাদের টেকনিক্যাল ক্যাপাসিটি বাড়বে, আমাদের লোকগুলো ইঞ্জিনিয়ারগুলো টিউন হবে, এটা করা সম্ভব বাংলাদেশ। ইরিগেশনের ক্ষেত্রে এই সোলারটা কত বেশি? না, এটা খুবই ভালো প্রশ্ন করেছেন। আপনার সাথে প্রথম দেখা হচ্ছে ইয়েতে। তো ইরিগেশনে আমরা অনেক কাজ করতেছি। একটা হলো সোলার হোম সিস্টেম নিয়ে বাংলাদেশে ক্যালোসিন আমরা এলিমিনেট করছি হাউস হোল্ড লেভেল 100%। আমরা ইরিগেশন ইটকল কাজ করতেছি, আমরা সবাই মিলে এই কাজটা করতে চাই। 1.13 মিলিয়ন 13 লক্ষ এখন ডিজেল পাম্প আছে, সেগুলো যদি আমরা রিপ্লেস করতে চাই, 4টা বা 5টা, একটা সোলার দিয়ে পাম্প দিয়ে 4টা-5টা ডিজেল পাম্প রিপ্লেস করতে পারি। তারপর আমরা কিন্তু জমির ব্যবহার হয়তো অল্প একটু হবে, কিন্তু তাও সব মিলিয়ে কিন্তু আপনার জমির ব্যবহার হলো কস্ট এফেক্টিভ হবে। একটু করে উপরে বসাচ্ছি, নিচে চাষ করা যাচ্ছে, চাষ হচ্ছে। তাতে আমরা আগামী 5 বছরের মধ্যে 100% ডিজেল পাম্প আমরা একটা কস্টিং করেছি। মনে করেন একটা বড় পাম্প করলে $30,000, 30 লক্ষ টাকা খরচ হবে। তার মধ্যে এটা গ্রান্ট থাকবে কিছু, আর সফট ফাইন্যান্সিং থাকবে। 5-6 বছরের মধ্যে এটা উঠে যাবে এবং এটা ফ্রি চলবে। এবং এটা কি হবে, শুধু এটা 50% টাইম শুধু ইরিগেশন লাগে, আর 50% টাইম আমরা কিন্তু গ্রিড লাইনে দিতে পারবো। অলরেডি আমরা কুষ্টিয়াতে একটা দিছি, প্রায় 4 মেগাওয়াটের কাছাকাছি দিয়ে দিছি এই গ্রিড লাইনের আরবিতে। সুতরাং এটা সম্ভব। আমরা ফেজ বাই ফেজ যদি করি, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে এটা 100% ডিজেল পাম্প করা সরিয়ে ফেলতে পারবে। এবং মাননীয় প্রাইম মিনিস্টার যেটা বলছে, 1 ইঞ্চি জমিও খালি রাখা যাবে না, কমান্ডিং এরিয়া বেড়ে যাবে। জনাব মোল্লা আমজাদ হোসেন, যেমনটি দীপল চন্দ্র বড়ুয়া বলছেন যে বিগ পুশ লাগবে, এই যে ধরেন ইরিগেশন যদি আমি 100% করতে চাই, বা মানে সরকারের নীতি সহায়তাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এমনিতে কথা যেটা বুঝলাম যে অনেক সাশ্রয়ী, মানে খরচ কম, এবং আমাদের সব মিলিয়ে ভবিষ্যতের কথা বললে এর চেয়ে ভালো বিকল্প হতে পারে না। সেক্ষেত্রে সরকারের নীতি সহায়তা বা ওইখানে মানে সরকার পলিসির ক্ষেত্রে কোথাও কোনো কি বাধা আছে বা আমলাতান্ত্রিক কোনো জটিলতা আছে যেখানে গিয়ে সব কিছু আটকে যায়? ওইখানে ওই গিট্টুগুলো ছুটানোর উপায় কি? আবারও জটিলতা একটা আছে। এটাকে মানে সোলার ইরিগেশনটাকে, যেটা দীপাল বড়ুয়া বললেন যে আমি সেচের জন্য যতটুকু সময় ব্যবহার করছি বিদ্যুৎ, তার বাকি সময়টা ওই সোলার প্ল্যান্টের উৎপাদিত বিদ্যুৎ আমি যাতে গ্রিডে দিতে পারি, সেটার জন্য একটা মানে যৌক্তিক ট্যারিফ লাগবে, যে আমি কত দামে বিক্রি করব। সেই ট্যারিফ যেটা বলা হচ্ছে এখন
যে দামে সেচে বিদ্যুৎ দেয়া হয়, ওই সোলারের ওই বিদ্যুতের দামও ওটা দিতে চাওয়া হচ্ছে, কিন্তু ওই দামে এটা আসলে ফিজিবল হবে না। কম এই দিতে হবে। দামটা যৌক্তিকীকরণ করতে হবে, মানে প্রপার বাণিজ্যিক একটা মডেলিং দরকার সোলার ইরিগেশনের। সব লাভ ক্ষতির হিসাব, যেখানে লাভ ভালো হবে সেখানে যাবে সেটাই। এটা যৌক্তিক মডেল এই কারণে করা দরকার যে এটা করার সময় যদি পলিসি মেকাররা ওই বিষয়টা সামনে রাখেন যে আমার সেচের জন্য ডিজেল আমদানি এবং এটা সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার জন্য কি কি চ্যালেঞ্জগুলো আসে এবং কত অর্থ ব্যয় হয়, এটাকে আরেকটা হলো যে আপনি লং টার্মে যদি বলেন যে আপনি সোলারটা ইরিগেশনে লাগালেন 5-6 বছর পরে তো এটা ফ্রি হয়ে যাবে, আপনার মানে ইনভেস্টমেন্টটা উঠে আসবে, তখন তো পুরোটাই প্রায় আপনি অনেক কম মূল্যে না, পাবেন। এখন আরও চ্যালেঞ্জ আছে, তার কারণ এখন যে সোলারের হিসাব আমরা করছি সেটা 50% গ্র্যান্ট ধরে, এটাকে বিজনেস মডেল করলেও এই গ্র্যান্টটা অব্যাহত রাখতে হবে, কিন্তু আমি কার্বন ফান্ড থেকে টাকা পেতে পারি, কারণ এটা তো কার্বন ফ্রি ইরিগেশন, হ্যাঁ, অবশ্যই। পরিবেশের জন্য অনেক ভালো পরিবেশ সংক্রান্ত মানে পরিবেশ সম্মত চাষবাস হচ্ছে। তবে এই সব জায়গাতেই একটা বিষয় যেটা হচ্ছে বিগ পুশের জন্যে মানে পলিটিক্যাল কমিটমেন্টটা খুব জরুরি দরকার, সেটা মানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং তার এই ইয়েটা আছে, ফোকাসটা আছে, কিন্তু দেখুন এটাতে মুভমেন্টটা স্লো। যেমন 2008-এ রিনিউয়েবল এনার্জি পলিসি করা হয়েছে, এখন এটার আপগ্রেডেশন নিয়ে বোধহয় আপনারা কাজ করছেন, তো এখনো চূড়ান্ত করা যায়নি। কারণ এই রিনিউয়েবল এনার্জির প্রত্যেকটা বিষয় এত দ্রুত চেঞ্জ হচ্ছে, যার কারণে প্রতি বছর এর সাথে যুক্ত আইন, প্রবিধান, বিধিমালা সব কিছু বদলানো লাগতে পারে। যেমন ধরুন মানে সোলার আইপিপি যদি করতে চান সেখানে প্যানেল ট্যাক্স ফ্রি, ইনভার্টারের ট্যাক্স একটা, কিন্তু আবার সোলার রুফটপ যদি করতে চান ইনভার্টার, প্যানেলস এগুলো 37.5% বোধহয় ট্যাক্স আছে, এবং প্রত্যেকবারই বাজেটের সময় এটা পুশ করা হয়, বিদ্যুৎ মন্ত্রণালয় বলে, কিন্তু ফাইনালি যে এন্ড অফ দ্য ডেতে যে এই ট্যাক্সগুলো থেকেই যাচ্ছে। কিন্তু এইবার এখনই ভালো সময়, এটা মার্চ এপ্রিলের মধ্যে বাজেট চূড়ান্ত হবে। আমি মনে করি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মানে রুফটপ সোলার বলেন আর ইরিগেশন বলেন, এটার জন্য একটা বিগ বুস্ট হতে পারে যদি এই একদম এই প্যানেল ইনভার্টার এবং মানে কেবল অ্যান্ড স্ট্রাকচার এটার উপর যে ট্যাক্স আছে এটা কমিয়ে দিতে হবে। একটা কথা বলে আমি শেষ করতে চাই, সেটা হচ্ছে আমরা যে সোলারে আগাচ্ছি, ধীরে ধীরে যে পরিমাণ সোলার আমি করছি তার 10% হলেও আমার কিন্তু স্টোরেজ শুরু করা দরকার, কারণ দুনিয়ার অনেক দেশ স্টোরেজে আগিয়ে যাচ্ছে। তো রিনিউয়েবল এনার্জির দিকে আগাতে গেলে ধীরে ধীরে আমার স্টোরেজ লাগবে। সো এখন থেকে আমার এই প্রত্যেকটা আপকামিং যত প্রকল্প আছে, বিশেষ করে গ্রিড কানেক্টেড প্রকল্প, তার অ্যাটলিস্ট 10% মানে ব্যাটারি ব্যাকআপ করা দরকার, মানে স্টোরেজ করা দরকার। এবং ওই বিগ পুশটা এটাই হতে পারে, একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভ যে ট্যাক্স কমিয়ে হতে পারে, আর পলিসি করার ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে মনিটরিং করার জন্য একটা ন্যাশনাল স্টিয়ারিং কমিটি হওয়া দরকার, যেটা অন্তত প্রতি মাসে একবার বসে এর আপডেটগুলো পর্যালোচনা। জি, আমরা একদম শেষ পর্যন্ত আপনি অল্প একটু 30 সেকেন্ড যে বিগ পুশ নিয়ে কথা বলছিলেন, এখানে আপনার কোনো পরামর্শ আছে কিনা, মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আর কি? মানে কিছু কিছু জিনিস তো আছে নর্মাল হেঁটে যাওয়া, কোথাও গিয়ে আপনাকে জাম্প করতে হবে, সেই জাম্পের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা ছোট্ট করে? রিনিউয়েবল এনার্জি যে ফাইন্যান্সিংটা একটা বড় বিষয়, যে আমরা হিউজ ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে ফাইন্যান্সিং লাগবে। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অলরেডি কাজ করছে যে নতুন ডেভেলপমেন্ট পার্টনারদের কাছে ফাইন্যান্সিং বা এফডিআই এইসব ক্ষেত্রে নিয়ে আসার ক্ষেত্রে। তো এটা যদি এই জায়গাটাতে কাজ করা যায় তাহলে হয়তো আরও বেশি আমরা সামনে এগিয়ে যেতে পারবো। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদ্যুৎ আমাদের একদম প্রতিদিনের চাহিদা এবং সেটার অনেকগুলো উৎস আছে, কিন্তু আমরা যদি প্রাকৃতিক উৎস যেটা যদি আমরা সূর্য থেকে নিতে পারি তাহলে এর চেয়ে ভালো এবং এর চেয়ে সস্তা আর কিছু হতে পারে না। বাংলাদেশে না, শুধু বিশ্বের সামনে এটা অমিত সম্ভাবনা। আমরা সেই সম্ভাবনাটা কত দ্রুত কত এফিশিয়েন্টলি কাজে লাগাতে পারবো সেটাই হলো এখনকার আলোচনা। আশা করি যেই বিগ পুশ নিয়ে কথা বলছিলেন সবাই, সরকারের নীতি নির্ধারকরা সেটা মাথায় রাখবেন এবং নীতি সহায়তা দিয়ে এই খাতকে আরও এগিয়ে নিতে সহায়তা করবেন। ভালো থাকবেন সবাই।